দেখছং নরংনাই টংথাবো টিএমবি নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলের লাইভ স্ট্রিম। আপনারা এখন দেখছেন টিএমবি চ্যানেলের মাধ্যমে লাইভ স্ট্রিম টক শো। আজকে এই সময়ে আমাদের সঙ্গে রয়েছেন যিনি হচ্ছেন টিসিএফ মাইনরিটি সেলের নেতৃত্ব। এই যে গত টিটিএডিসি জেনারেল ইলেকশনের যারা যারা খুব পরিশ্রম করে ত্রিপুরা মোটর সাফল্যটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন বলা যায়। একদম ফাটাফাটি অনেক চেষ্টা করার মাধ্যমে ত্রিপুরা মোথা এত সুন্দর একটা এমডিসি যে পেয়ে এখন তারা সরকার গঠন করতে যাচ্ছে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সেটা হয়ে যাবে, যা খবর শুনলাম রিপোর্ট থেকে আমরা যেটা পেলাম। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন মাননীয় শাহ আলম। ওকে, হ্যাঁ, নমস্কার জানাচ্ছি। নমস্কার আপনাদের চ্যানেলকে, সেই সঙ্গে আমি আমার রাজ্যবাসীকে সালাম জানাতে চাই, আদাব জানাতে চাই। নমস্কার, খুলুমখা। আচ্ছা, আমরা যেটা কি বলতাম চাইছিলাম আমি, যে এক্সিট পোল ট্যাক্সি কোনো চ্যানেল 24 ক্রস করতে পারছে না, টাচও করতে পারছে না, কিন্তু সেই জায়গায় 24 কাভার করে এনেছে। এই যে এত বড় ত্রিপুরা মোটর সফলতার পেছনে কি কি কারণ থাকতে পারে? ত্রিপুরার ইতিহাসে স্বশাসিত জেলা পরিষদের ইলেকশনের ইতিহাসে এমন কোনো সময় সফলতা আমরা দেখতে পাচ্ছি না। এই মাত্র প্রথমবার এত সংখ্যক এমডিসি দিয়ে পাশ হয়ে এসছে এখন সরকার গঠনের দিকে। কি বলবেন? প্রথমেই আমি আপনাকে একটা কথাই বলতে চাইবো যে আমরা ত্রিপুরা রাজ্যে এডিসিতে অনেক নির্বাচন দেখেছি স্বশাসিত জেলায়, কিন্তু আজকের দিনে 2026-এ আমরা কি এরকম নির্বাচন দেখেছি? যেখানে আমার মনে হয়েছে, আমি এডিসিতে বিভিন্ন জায়গাতে আমি চষে বেড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয়েছে যে এটা বিশেষ করে এডিসির যারা নাগরিকরা, ভোটাররা আছেন, তারা এটাকে কোনো নির্বাচন হিসাবে নেয়নি। এটা অ্যাকচুয়ালি নিয়েছে যে এটা বাঁচার অধিকারের রক্ষার লড়াই, যে কারণে আমাদেরকে সকলেই সাহায্য করেছে। বিশেষ করে ত্রিপ্রাসা ভাইদের, বোনদের, অভিভাবকদের ধন্যবাদ জানাবো যে আমাদের মহারাজের উপরে আস্থা রাখার জন্যে। আজকে যদি ত্রিপুরা রাজ্যের এডিসিতে আপনার মডার্ন এডিসি বা কিছু সামনের দিনে করতে পারে, এটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা নাগরিক জানে যে আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মণই পারবে। আর আমি সেই সঙ্গে আমাদের বিশেষ করে যারা আমাদের সংখ্যালঘু অংশের অভিভাবকরা, আমার ভাই ও বোনেরা আছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনাদের ভোটটা ডিভাইড করেননি। সেই সঙ্গে আমি কংগ্রেস সিপিএম এর যারা অফ ক্যামেরাতে আমার সঙ্গে অনেক মিটিং করেছেন, আমাকে সাহায্য করেছেন, বিশেষ করে আমাদের সংখ্যালঘু অংশের ভাইরা, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনাদের ভোটটা এবার ডিভাইড না করার জন্য এবং আমাদের মহারাজার হাতকে শক্তিশালী করার জন্য। যেদিন থেকে ইলেকশন ক্যাম্পেইন শুরু হয়ে গেছে ত্রিপুরাতে টিটিএডিসি জেনারেল ইলেকশনের জন্য, সেই দিন থেকে আপনার মনের ভিতরে কি একটা কথা বলছিল, যেটা পাস হওয়ার অথবা ফেল হওয়ার, ত্রিপুরা মতের কথা বলেছে, এই ব্যাপারে আপনার মন কি বলছিল, কি বলবেন? শুনুন, রাজ্যবাসী এখন সচেতন। এখন আপনার কোনো ভোটারকে গিয়ে বলতে হবে না যে আমাকে ভোট দিন, কারণ প্রত্যেকদিন স্মার্টফোন ইউজ করে প্রত্যেক দিনের আপডেট রাজ্যের প্রত্যেকটা জায়গার আছে। কে ভালো করবে আমাদের জন্য, কে খারাপ করবে, কে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে, কারা মানুষের অধিকারের জন্য কথা বলবে, এটা রাজ্যের মানুষ জানে। আর বিশেষ করে আমি এডিসিতে বসবাসকারী সকল ভোটারদের আবারও ধন্যবাদ জানাই
যে আমাদের মহারাজার পাশে থাকার জন্যে। সেই সঙ্গে আমাদের লড়াইটা শুধু এডিসি না, আমরা মনে করি যে সামনে একটা আপনার অ্যাসেম্বলি বিধানসভা নির্বাচন আসছে। আমরা অনুরোধ জানাবো রাজ্যের সকল অংশের মানুষকে যেন আমাদের মহারাজার পাশে থাকে এবং এই রাজ্যকে বাস্তবে একটা মডার্ন ত্রিপুরা আমরা যাতে গড়তে পারি। আমরা অনেক জুমলা প্রতিশ্রুতি দেখেছি ত্রিপুরা রাজ্যে, আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিক হয়ে অনেক সন্ত্রাস দেখেছি, অনেক আক্রমণ দেখেছি, রাজনৈতিক হিংসা দেখেছি। আমরা ওইগুলা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা আমাদেরকে সংবিধান অধিকার দিয়েছে যে যে কোনো পার্টির দল করতে পারে। তাহলে আজকের দিনে কেন আমাদের মাঝে হিংসা হবে, কেন আমাদের মাঝে দ্বিচারিতা হবে? কারণ আমরা দেখছি বিভিন্ন সময় আমরা যদি পুলিশ প্রশাসনের কাছে সঠিক কোনো বিচার চাই, কেস করি, মামলা করি, কিন্তু সঠিক তদন্ত হয় না। যারা নির্দোষ তাদের উপরে আপনার বেশিরভাগ আক্রান্ত হয়। সঠিক তদন্তটা আজকের দিনে হচ্ছে না। কেন হচ্ছে না এটা রাজ্যবাসী জানে। তো আমরা চাই একটা সুন্দর সত্যিকারের ত্রিপুরা, আমাদের গর্বের ত্রিপুরা। আপনারা দেখুন না, আজকের দিনে আমাদের রাজ্যের গর্ব আমাদের ত্রিপুরা পুলিশ। আমরা গর্ব করতে পারি পুরো ভারতবর্ষে। রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত আমাদের ত্রিপুরা পুলিশ, পুলিশকে আপনারা অপমানিত করছে। তাহলে আজকের দিনে আমরা কোথায়? আমরা দেখতে পেরেছি যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের প্রধান, আমাদের সিএম স্যার, আমরাও ভালোবাসি, আমরাও আগরতলার বাসিন্দা। আমরা দেখেছি বাসনে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব একজন আইএএস অফিসার আমাদের সিকে জমাতিয়া স্যারকে অপমানিত করতে। আমরা দেখেছি যে এই রাজ্যের বক্সনগরের বিধায়ক প্রকাশ্যে আপনার জনগণের স্টেটমেন্ট দিয়েছে, বিজেপির বুথ সভাপতি পর্যন্ত বলেছে যে এখানে কেন এসে গুন্ডাগিরি করছে, বোম ফাটাচ্ছে, 6 রাউন্ড গুলি করছে। জনগণ বলছে। তো আজকের দিনে আমরা কোথায় আছি? প্রশাসন কোথায় আছে? ওনার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে? আমরা জানি হবে না। আমরা কেন জানি হবে না? যে রাজ্যের চিত্রটা আমরা দেখছি বর্তমানে। রাজ্যের মানুষ শান্তি চায়, রাজ্যের মানুষ ত্রিপুরার উন্নতি চায়, রাজ্যের মানুষ আজকের দিনে রোজগার চায়, চাকরি চায়, আজকের দিনে খাদ্য চায়, বাসস্থান চায়, আজকের দিনে আমাদের অধিকার চাই। তাই সামনের দিনেও বিপুল পরিমাণে ভোট নিয়ে, শুধু এডিসিতে না, নন এডিসিতেও আপনারা দেখতে পারবেন যে চিত্র অলরেডি পাল্টে গেছে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের মহারাজ ত্রিপুরা রাজ্যে সামনে যে বিধানসভায় দাঁড়াবে, গিয়ে কথা বলবে, ওই বিধানসভার প্রত্যেকটা মানুষ মহারাজের পাশে থাকবে। নন এডিসি হোক, মহারাজের পাশে থাকবে, মহারাজের উপরই আস্থা রাখবে, ভরসা রাখবে। এই ভাবনাই ছিল, এই ভাবনাই ছিল। আচ্ছা, তো এত সংখ্যক এমডিসি বেরিয়ে এসছে ত্রিপুরা মঠা থেকে, তারপরেও যে ব্যক্তি, যে এমডিসি হংস কুমার ত্রিপুরা, সে তো বিজেপিতে ছিল প্রথমে, এরপর ত্রিপুরা মঠাতে জয়েন করছে, এখন ত্রিপুরা মঠা হয়ে বুথে দাঁড়াতে গিয়ে সে ফেল করলো। ব্যাপারটাকে নিয়ে আপনার কি মনে হয়, কি কারণ থাকতে পারে তার বিষয়ে? শুনুন, আমাদের হংস কুমার ত্রিপুরা আমরা জানি উনি খুব ভালো মানুষ। আমি ওনার এখানে গিয়েছিলাম, হয়তো এবারের ইলেকশনে আমি ওই এরিয়াটার মধ্যে যেতে পারিনি, হলিউড চাকমার ওইখানে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি উনি, আমরা বলতে পারি অন রেকর্ড পেপারসে, উনি ওনার এরিয়াতে যে কাজ করেছে, মানে অস্বাভাবিক কাজ করেছে, আমরা দেখেছি বাস্তবে। তো জনগণ রায় দিয়েছে, বেশি ভোটে উনি পেছনে নেই, আমরা জানি। তো আমরা আশা করি সামনের দিনেও উনি আবার সামনের পিকচারে আসবে, আমাদের সঙ্গে থাকবে, জনগণের উন্নয়নে থাকবে। আজকে আপনি ওনার এরিয়াতে যাবেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে ওইখানের চিত্রটা বর্তমানে কি। আপনারা দেখেছেন ওইখানে আমাদের মোহনলাল চাকমাকে কিভাবে আক্রমণ করা হয়েছে, জঙ্গলে নিয়ে ওনাকে মারা হয়েছে, কাপড় চোপড় খুলে উলঙ্গ করে মারা হয়েছে, বিভিন্ন ধরনের সন্ত্রাস করার চেষ্টা করেছে। তো আমরা বলবো এখানে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে যে আমাদের মোহনলাল চাকমাকে কিভাবে আক্রান্ত করা হয়েছে, বিভিন্নভাবে আটকানোর জন্য কিভাবে আটকাতে যায়। বিভিন্ন জায়গায় দেখেছি ত্রিপুরা রাজ্যে, আমরা বক্সনগর দয়ালপাড়াতে দেখেছি ডাইরেক্ট বোম মারতে, গুলি করতে,
তখন এখন তো বর্তমানে ওইখানে দেখলাম ওই দিন রাস্তায় অবরোধ বসেছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কি জানেন, যে ওইখানে যারা অবরোধে বসেছিল ওইখানে না তীব্রামতার কর্মী, না বিজেপির কর্মী, না সিপিএম এর কর্মী, না কংগ্রেসের কর্মী, ওরা সবাই রাজ্যবাসী। ওই গ্রামের প্রত্যেকটা মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কণ্ঠকে আরো আপনার প্রতিবাদে আপনার সামিল হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাই ওইখানের মানুষকে, যে যেখানেই অত্যাচার হবে, অন্যায় হবে, আপনারা রাজনীতি দেখবেন না, রাজনীতির ঊর্ধ্বে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা ত্রিপুরা রাজ্যের একজনের বিপদে পাশে থাকবো। রাজনীতিটাকে আজকের দিনে আমরা ইম্পর্টেন্ট দেবো না। রাজনীতি হলো 5 বছরের চেয়ারের খেলা, ওইটাকে ইম্পর্টেন্ট দেওয়া মোটেই আমরা মনে করি ঠিক না। আমরা রাজ্যবাসী এক থাকতে হবে, আমরা যে দলই করি, আমরা যে সম্প্রদায়েরই হই, আমাদেরকে এক থাকতে হবে। তীব্রাবধার মূল বক্তব্য হচ্ছে দফাকে, সোসাইটিকে, এই ত্রিপুরাবাসীদেরকে অধিকার দিয়ে দেওয়া। এখন পরিটুস বাবুরা যে কথা বলে বিজেপিতে যোগদান দিচ্ছিলেন, তাদের সেই কথাগুলো এইবারের তৃতীয় এডিসি জেনারেল ইলেকশনে কোনো কাজে লাগলো না, সেটা প্রমাণ হয়ে গেছে। আর সেখানে যে রটিশ ত্রিপুরা মঠার হয়ে যে ক্যান্ডিডেট, উনি বেরিয়ে এসছে পাশে। এখন করম সরাতে পাশ হইতে পারলো, কিন্তু সেই মাননীয় কি বলি হংস কুমার ত্রিপুরা পাস করতে পারছে না। এটার মধ্যে কি রকম পরিবেশিক পার্থক্য থাকতে পারে, আপনি কি তা মনে করেন? শুনুন, আজকের দিনে ত্রিপুরা রাজ্যের মানুষ, আমি প্রথমেই বলেছি যে সচেতন। তো আমরা জানি যে এডিসিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা স্টেজে উঠে দেখেছেন, যা বিভিন্ন ধরনের আক্রমণ করেছে আমাদের বড় বড় নেতার থেকে সহ, যারা বিগত 2018 আগে সিপিএম পার্টিতে ছিল, এখন বর্তমানে নেতা হয়ে আমাদের সিএম স্যারের সঙ্গে আশেপাশে ঘুরে চেষ্টা করেছিল যে আপনার এডিসি এরিয়াটাকে একটু উত্তপ্ত করার জন্য। আর আমরা দেখেছি যে অনেক সময় স্টেজে উঠে আমাদের সিএম স্যারও ছিল, বলেছে যে পোল্ট্রির মুরগির মতো ছিঁড়ে ফেলে দেবে, কিন্তু কোনো প্রতিবাদ করেনি। তো আমরা মনে করি এটা একটা জনগণের আক্রোশ ছিল, যে যতই আপনার আক্রমণ করছিল জনগণ ওইটাকে ভালোভাবে নিচ্ছিল না, জনগণ ওইটাকে আপনার অপোজিট ভাবে দেখছিল। তো আজকের দিনে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমাদের দলেরও কিছু লোক গিয়ে আপনার অন্য দলে জয়েন হয়েছে, টিকিটও নিয়েছে। তো আমরা মনে করি আমাদের তীব্রমতা পার্টিতে আমরা জানি যে নেতা ইম্পর্টেন্ট না, আমাদের তীব্রমতা পার্টিতে কোনো নেতা নেই, লিডার নেই। আমাদের তীব্রমতা দল হলো একটা মুভমেন্ট, আমরা সবাই জানি। তো আমরা একটা কথাই বলবো, আমাদের তীব্রমতা পার্টিতে নেতা, লিডার, ফেস একজনই, উনি হলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উনার ফেস যখন সরে যাবে না আপনার কাছ থেকে, আপনার কোনো ভ্যালু থাকবে না। কারণ আমাদের পার্টিতে নেতা, লিডারের কোনো ভ্যালু নেই। আমাদের পার্টিতে একমাত্র ভ্যালু দফার, একমাত্র ভ্যালু অধিকারের, একমাত্র ভ্যালু ত্রিপুরা রাজ্যকে কিভাবে শান্তশিষ্ট করে সুন্দরভাবে আপনার মডার্ন ত্রিপুরা করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, ওইটা শুধু আমাদের মহারাজই পারবে। আজকের দিনে আমাদের ফেস একজনই, আমাদের লিডার একজনই, আমাদের আদর্শ, আমাদের অভিভাবক একজনই, উনি হলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। যে কারণে যে যত কথাই বলুক, যে যাই কিছুই করুক, কি সামান্য কিছু টাকার জন্যে, সামান্য কিছু ক্ষমতা পাওয়ার জন্যে, পাওয়ার লোভে, পয়সার জন্যে যে যা কিছু করুক, রাজ্যের মানুষ ওইটাকে ভালো চোখে দেখছে না, আর কখনো দেখবে না। মহারাজের উপরে এখনো আস্থা রেখেছে, সামনে বিধানসভায় তো আপনি দেখবেন আমাদের মহারাজের উপরেই রাজ্যের জনগণ আস্থা রাখবে, আশীর্বাদ করবে, দোয়া করবে ইনশাল্লাহ। আচ্ছা, আগামী দিনের কথা যে আপনি এখানে উল্লেখ করেছেন, সেটা নিয়ে একটা কিছু জিজ্ঞাসা রয়ে গেছে, যে ত্রিপুরাতে যে রাজনৈতিক দল রয়েছে বর্তমানে, আইপিএফটি, এরপর সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, ত্রিপুরা মোটা, সিপিআইএম আর কংগ্রেসের যে ভোট যে তারা পেয়েছেন, যে সংখ্যাটা, এটা নিয়ে আপনার কি মনে হয়, সেটা কি স্বাভাবিক ছিল নাকি
আপনার কথা মতে যে বোমাগড়াই ফাইনাল, বোমাগড়ার ফেসি ফাইনাল, এই জিনিসটা নিয়ে কাজ করেছে মানুষের মনে, কি মনে করে? আমরা বিগত দিনে দেখেছি যে একটা বিশিষ্ট দল সিপিআইএম পার্টি, আমরা পাহাড়ে তারা 20 থেকে গিনতি করতো, ঠিক না, 21 থেকে গিনতি করতো, তো আজকের দিনে তারা 0 পাহাড়ে। এটাও দেখেছি যে আমাদের বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মুসলিমরাও এই পার্টিটাতে ছিল। এই পার্টিটা অনেক ভোট দিয়েছে বিভিন্ন জায়গার মধ্যে, আমরাও বিভিন্ন সময় সিপিএম পার্টির সঙ্গে জড়িত ছিলাম, আমাদের সম্প্রদায়ের মানুষ। কিন্তু আজকের দিনে পাহাড় যদি সিপিএম 0 করতে পারে, তাহলে আমাদের সম্প্রদায়ের মানুষ আমরা কেন পারবো না? আমরা আপনাকে বলি, আপনার গোলাঘাটিতে প্রমোদনগরে একটা বুথের কথা বলছি, সমগ্র ত্রিপুরের কথা আমি বলছি না, একটা বুথে, যে বুথে রেকর্ড পরিমাণ আপনার সিপিআইএম ভোট পেত, ওই বুথের মধ্যে 600 ভোটের মধ্যে 5টা ভোট পেয়েছে। 600টার মধ্যে 5টা ভোট পেয়েছে, অনলি 5টা। আমি আপনাকে ডাটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আপনার কংগ্রেস পেয়েছে 11টা, তো বাকি ভোট তো আমাদের এখানে এসছে, আর আইপিএফটি ছিল 0। তো আপনি বলুন না যে চিত্রটা তো আজকের দিনে পাল্টিয়েছে, মানুষ বুঝেছে যে কার সঙ্গে গেলে, কার সঙ্গে থাকলে আজকের দিনে আমরা অধিকার পাবো, শান্তি পাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো শান্তি। ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা যখন ডোর টু ডোরে গিয়েছি বিভিন্ন ঘরে, আগে আমরা কোথাও গেলে বলতো রোজগার, চাকরি, পয়সা, টাকা, ঘর, কিন্তু আমরা একটা কথা বলতে পারবো আপনাদের মিডিয়া বন্ধুদের সামনে অন রেকর্ড, 90% লোক বলেছে আজকে ত্রিপুরা রাজ্যে যে আমাদেরকে শান্তি দেন, আমাদেরকে শান্তি দরকার। তো আমরা জানি ত্রিপুরা রাজ্যে আজকের দিনে যদি কেউ শান্তি দিতে পারে, ত্রিপুরা রাজ্যকে শান্ত রাখতে পারে, পরিবেশকে স্বাভাবিক রাখতে পারে, ওইটা আমাদের মহারাজ পারবে। ত্রিপুরা রাজ্যে সামনেও দেখবেন ত্রিপুরা রাজ্যের এই এডিসি নির্বাচন থেকে ধীরে ধীরে রাজনৈতিক রং পাল্টাবে ইনশাল্লাহ। সামনেও আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে আমাদের মহারাজ থাকবে। আচ্ছা, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এই কথাও সমানভাবে মেনশন করতে তারা চেষ্টা করেছে, বিজেপি তারা বিশেষ করে, যে বোমাগড়া যদি তীব্রমত হয়ে থাকে তার বড় বোন কিন্তু বিজেপি। হ্যাঁ, তো আমরা মানে যারা কথা বলছে আমরা বিজেপিতে জয়েন করলে আমাদের কি দোষ, এই যে কথাটা, এই যে নির্বাচনের সময় অনেক প্রসার হয়েছে, তাও যে এই কথাটা মানে সুন্দর একটা ফুল ফোটাতে পারলো না পাহাড় অঞ্চলে, সে নিয়ে আপনি তো আবার বলবেন যে মানুষ সচেতন হয়ে গেছে। সচেতনের কি ব্যাপার আছে? মহারাজ যদি তীব্রমত হয়ে থাকতে পারে আর তার বড় বোন বিজেপি হয়ে থাকতে পারে, আমরা বিজেপি হইলে কি দোষ? এটার জবাবটা কি বলবেন আপনি? শুনুন, এটার একটাই জবাব আমরা রাজ্যবাসী জানি, যে আমি প্রথমেই বলেছি আমাদের তীব্রমতা দল একটা মুভমেন্ট অধিকারের, ওইটা কোনো রাজনৈতিক দল আমরা মনে করি না। তো আমরা যদি অধিকার পেতে চাই, অধিকার যদি আদায় করতে চাই, আজকের দিনে সেন্ট্রালে আপনার কে আছে গভর্নমেন্টে, কে দিতে পারবে অধিকার? আমরা মনে করি বা আমাদের মহারাজ মনে করে অধিকারের জন্য যেদিকে যাওয়ার, যেদিকে যেতে হলে আপনার সুবিধা হবে, রাজ্যের জনগণ বিশেষ করে টিটিএডিসিতে যারা আজকে ভূমিপুত্র হয়েও ত্রিপুরা রাজ্যের আজকের দিনে রাস্তার সাইডে বসে একটা বাচ্চা যখন আপনার সবজি বিক্রি করে, আপনার জমি থেকে কুড়িয়ে এনে, জঙ্গল থেকে কুড়িয়ে এনে 5 টাকা 10 টাকার জন্য বিক্রি করে, আপনার বুঝতে হবে যে আজকের দিনে ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্রদের অবস্থানটা কোথায়, কে আওয়াজ করেছে। বিগত 35 বছর সিপিআইএম শাসন করেছে ত্রিপুরা রাজ্যে, তারা কি আওয়াজ করেছে? যদি শাসনকালে যদি কিছু করতো ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্রদের জন্য, তাহলে কি রাস্তার সাইডে বসে আপনার এরকম হাল হতো? এরকম ভাবে রোদ্রের মধ্যে বসে সবজি বিক্রি করতে হতো? বিভিন্ন জায়গায় জল নেই, আপনি দেখেছেন আমাদের ওয়াইটিএফ ঘরে ঘরে পৌঁছেছে। আমরা জানি এডিসিতে যা ফান্ড দরকার সেই টাকা দিচ্ছে না, হচ্ছে না, আমরা জানি, আপনারাও জানেন। তো আমরা বলবো যে বিজেপিতে আমাদের মহারানী গিয়েছে আপনার প্রশ্নের উত্তরে, ওইটা কোনো আপনি যেভাবে এটাকে দেখছেন এইভাবে দেখবেন না, এটাকে দেখবেন যে অধিকারের জন্য যেখানে যাওয়ার সেখানে মহারাজ যাবে, ত্রিপুরা রাজ্যের জনগণ সহ এডিসির মানুষের অধিকারের জন্য কথা বলবে। আবার যদি অধিকার না দেই আমরা পিছুও হাঁটতে পারি,
মহারাজ তাও বলেছে যে যদি আমাদেরকে অধিকার না দেওয়া হয় 6 মাসের জায়গায় 2 বছর হলো, তাহলে একॉर्ड फाड़ के फेंक दीजिए, ये भी बोला है मीडिया के सामने। इसको भी आपको फोकस करना है। और 2 নম্বর কথা হলো যে মহারাজই পারবে। আমি আপনাকে এর আগেও বলেছি, আপনি দেখবেন, আপনি শুধু দেখুন না, ইলেকশন তো বেশি দিন নেই, 22-24 মাস সামনে। আপনি দেখুন না ত্রিপুরা রাজ্যের চিত্রটা কোথায় যায়। সামনের দিনে মহারাজকেই মানুষের একটা জায়গাতে বিশ্বাস করবে, মহারাজকেই একটা জায়গাতে বসাবে মানুষের অধিকারের জন্য কথা বলার জন্য। কারণ আজকের দিনে আমরা দেখছি, দেখুন আমরা বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মানুষরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভার মধ্যে আক্রান্ত। আজকের দিনে কয়টা বিধানসভার নাম বলবো বলুন? সেই বিধানসভাগুলা কি আমাদের 35 বছরের সিপিআইএম কে ভোট দেয়নি? আমাদের সম্প্রদায়ের মানুষ কংগ্রেসকে ভোট দেয়নি? বিজেপিকে ভোট দেয়নি? আপনি দেখেছেন যে ওই বিধানসভার কোন লিডার যারা আমাদের ভোট নিয়ে সেটা বিধায়ক হয়েছিল, 5-7 বার এমএলএ মন্ত্রী হয়েছিল, আমাদের সম্প্রদায়ের মানুষের উপর যখন আক্রান্ত এসেছিল, কাউকে সামনে বসে প্রেস কনফারেন্স করে নিন্দা জানাতে, ধিক্কার জানাতে দেখেননি তো? তো আমাদেরকেও তো ইউজ করা হয়েছে ভোটের নামে। তো আমাদের তিপ্রাসা ভাইদেরকে ধন্যবাদ জানাবো যে বুঝে গেছে যে ভোটের রাজনীতির জন্য আমাদেরকে ইউজ করা হচ্ছে। কিন্তু আমাদের মহারাজ ভোটের রাজনীতি কখনোই করেনি, দফার রাজনীতি করে নিজের সম্প্রদায়কে কি দিতে পারে ওটা কোনো অন্যায় না। নিজের সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করাটা এটা কোনো অন্যায় না, ভুল না। আজকের দিনে ইতিহাস থেকে আজকে আপনার 77 বছরে আপনি দেখুন না কি হয়েছে, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কোথায় হয়েছে, কি হয়েছে আপনি দেখুন। আপনি যাবেন, গেলে দেখবেন এডিসিতে ঢুকবেন, অনেক জায়গা আছে যেখানে বিদ্যুৎ নেই, রাস্তা নেই, যেখানে খাবার নেই। তাহলে এই আওয়াজগুলা কে তুলবে? আমাদের সম্প্রদায়ের সেম অবস্থা। আমরা বিভিন্ন সম্প্রদায়ের ত্রিপুরা রাজ্যেরও দেখতে পাই যে আচ্ছা, মাঝখানে আমি আপনাকে একটা জিনিস উল্লেখ করে দিতে চাই যে যখন এক্স এমপি মাননীয় রেবতী ত্রিপুরা ভাষণ দেওয়ার সময় এই দাড়িওয়ালা, এইওয়ালা, সেইওয়ালা, লম্বা লম্বা, এটা কি ত্রিপ্রাসানি এই ভাষণ দিচ্ছেন? এই ভাষণটাকে শুনে আপনার মনে কি প্রশ্ন জাগে, কি উত্তর জাগে, কি বলবেন? এটার একটাই কথা হলো, উনি শর্টম্যান, আমাদের মহারাজ শর্টম্যান বলে উনি যে ভাষণটা দিয়েছেন, এটার একটাই উত্তর, উনি যে দলটা করছেন ওই দলটার মধ্যেও তো লম্বা লম্বা দাড়িওয়ালা আছে, ওই দলটার মধ্যেও তো মাইনরিটি মোর্চা আছে। তো ওই মাইনরিটি মোর্চা ওনাকে প্রতিবাদ করেনি কেন? কেন লম্বা লম্বা দাড়ি টুপিওয়ালাদের নিয়ে কথা বলেছে? আজকের দিনে আমি আপনাদেরকে গর্বের সহিত বলতে পারি যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতার আওয়াজটা দেওবন্দ মাদ্রাসা থেকে উঠেছিল। সেখানে লম্বা লম্বা দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, পায়জামা পাঞ্জাবি পরা লোকেরা দিল্লির রাস্তা লাল করে দিয়েছিল নিজের রক্ত দিয়ে। দেশ স্বাধীন এভাবেই হয়নি। উনি হয়তো শিক্ষিত হতে পারে, ওনাকে প্রথমে ইতিহাস পড়তে হবে, ওনাকে প্রথমে বলবেন উনি তো দিল্লি বিভিন্ন সময় দিল্লি গেলে একটু দিল্লি গেটে যাওয়ার জন্য বলবেন। যদি 93,000 নাম থাকে, 63,000-এর উপরে নাম আমাদের মুসলিম সম্প্রদায়ের এই দাড়ি টুপিওয়ালাদের নাম দিল্লি গেটে এখনো আছে, যারা দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছিল, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। তো আমরা এখনো বলি, তখনও বলি, যখন আমরা এক ছিলাম ভারতবর্ষে, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, আমরা ইংরেজকে তাড়াতে পেরেছিলাম। ইংরেজের মূল মুদ্রা ছিল আপনার ডিভাইড এন্ড রুল। আপনি আমার মধ্যে যদি ডিভাইড করতে পারে ধর্মের নামে, তাহলে শাসন করতে পারবে। যেদিন আমরা এক হয়ে গিয়েছিলাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, যেদিন আমরা এক হয়েছিলাম, এই ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছিল। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে যারাই ডিভাইড করার চেষ্টা করবে তারা আমাদের শত্রু, তারা দেশদ্রোহী, তারা দেশের হিতে কখনোই ছিলেন না, কখনোই দেশের হিতে থাকতে পারবেন না, দেশের ভালো চিন্তা করতে পারবেন না। আমরা দেখব যে কার রক্ত লাগছে, আমরা দেখব কোন পরিবারটার মেয়ে বিয়ে দিতে পারছে না টাকার জন্য, আমরা দেখব কে চিকিৎসা করতে পারছে না টাকার জন্য, আমরা দেখব কোন পরিবারটা সমস্যায় আছে, খেতে পারছে না। আজকের দিনে আমরা কি দেখছি? উল্টাটা দেখছি। তো যারা সচেতন বুদ্ধিজীবীরা, আমরা সবসময় জানি, অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদও করে, আমরা ধন্যবাদ জানাই তাদের, যে দেশ রক্ষার্থে আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যদি
বিক্রি হতো ব্রিটিশের কাছে, তাহলে আজকে দেশ স্বাধীন হতো না। তো কি বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। তো আমরা ভুলে গেলে হবে না। তো আমাদের জেনজি যারা নিউ জেনারেশন, তাদেরকেও মনে রাখতে হবে এই দেশটা আমাদের, এই দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের। এখানে ডিভাইড করলে হবে না। ধর্মের নামে, জাতির নামে আমরা এক থাকবো, এক আছি, সামনের দিকেও থাকবো ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। তাখর মুখরক নরক তাম সুজরা নাই তংমানি ঘটি বিদুস এন্টারটেইনমেন্ট লাইভ স্ট্রিমিং কংলাম পান্ডা আগাই তিরিসিম লগি তঙ্গ বরংনাং শাহ আলম বংখা তিপ্রামথানি no ব্রাঞ্চ মাইনরিটি গ্রুপ ni লিডার। ওকে আর জাগাও বকবাং মা বাংলা বাই শাখা হাইপনো নরনো সানানি মুসুমানি কে বত আং বনো কাছে সংকা যে ও কে খসে কলরনি ব্যাপারও বরং প্রশ্ন 30,000 পুরো বরং এক্স এমএলএ রেবতী ত্রিপুরা ভাই বর ভাইবা তকে হাম কাইসা বেনি নিট এন্ড ক্লিন ও আনসার নানি সাইটোকা নরক ভাই জাকা যেটা যারা যারা শুনেছেন আপনাদের মনে কি রকম প্রশ্ন জাগলো, কি অনুভব হইল, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আপনার কাছে সেটা জানতে চাইবো যে আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা আমরা ডাইরেক্ট গ্রাউন্ড রিপোর্টে গিয়ে আমরা যা রিপোর্ট পাইছিলাম যে বিজেপিতেও অনেক সংখ্যক জয়েন দিছে, আমাদের ত্রিপুরা স্যারও দিছে, অনেক দিছে, কিন্তু ভোটের সময় তারা কোথায় গেল সেটা আমরাও খুঁজে পাইতেছে না। এই নিয়ে আপনার কি মত? আপনি তো আবার বলবেন জনসচেতন, কিন্তু সচেতন হইলেও অনেক সময় আমরা এই কথাও শুনি যে এটা প্রতিজ্ঞা দেওয়া হয়েছে, এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কথা দেওয়া হয়েছে, তারপরেও এত কি বলবো, এত পরাজয়ের চেয়েও আরো বেশি পরাজয় হয়ে গেছে বিজেপি টিটিআইডিসি ইলেকশনে। কি বলবেন? জুমলাদের যখন বিশ্বাস করবেন না, তখন আপনি ঠকবেন। আমি মনে করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধান, উনি সোজা মানুষ। আমরা আগরতলায় বসবাস করি, নো ডাউট উনি ভালো মানুষ। তো জুমলাদের যখন বিশ্বাস করবে না, তখন এরকমই হবে। যেদিন আমাদের প্রোগ্রাম ছিল, তখন যখন আমরা গাড়ির জন্য, বাসের জন্য ফোন করতাম, তখন ওই গাড়ির সিন্ডিকেট থেকে বলতো যে আমাদের ওইখানে আজকে বিজেপি পার্টির ওইখানে সভা আছে, আজকে গাড়ি দেওয়া যাবে না। তো আমি বললাম হচ্ছে মুঙ্গিয়াগামী, তো আপনি জিরানিয়া কেন গাড়ি দিতে পারবেন না? তো বলছে যে জিরানিয়া থেকে লোক ওইখানে যাবে। তো আমরা একটা কথাই বলবো যে ওই জুমলাদের ফাঁদে পড়েছিল, ফাঁদে পড়াটা ঠিক না। বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা রাজ্যে আপনার লোক সমাগম করে ওই সভাগুলো হয়েছিল জয়েনিং এর নামে। আমরা দেখেছি বলেছে 7,000 জয়েনিং হয়েছে, 70 জনও জয়েনিং হয়নি। আমাদের কাছে রিপোর্ট আছে 7 জন হয়েছে কিনা এটা মানে সন্দেহ আছে। তো আজকের দিনে ভোট আপনাদের প্রমাণ যে কোনো জয়েনিংই হয়নি। তো যদি মুঙ্গিয়াগামীতে সভা হয়, জিরানিয়ায় কেন গাড়ি সিন্ডিকেটে গাড়ি লাগবে? মান্দাই থেকে লোক নিয়েছে, বিভিন্ন বিধানসভা থেকে লোক নিয়ে ওইখানে গ্যাদারিং করার চেষ্টা করেছে। এটা রাজ্যবাসী বোঝার আর অপেক্ষা রাখে না। তো আমরা মনে করি জনগণ যথেষ্ট সচেতন, জনগণ জানে বুঝে সবকিছু। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের আপামর সমগ্র জাতি গোষ্ঠীর জনগণকে যে এই রাজ্যটা আপনাদের, প্রত্যেকে আপনারা এই রাজ্যের সুসন্তান। আপনাদের রাজ্যটাকে আপনারা রক্ষা করুন, সন্ত্রাস মুক্ত করুন, অভিশাপ মুক্ত করুন। সবাই যেন, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, যার যার ধর্মের অধিকার নিয়ে, যার যার ধর্ম যে পালন করবে। কিন্তু উৎসবের সময় আমরা সব এক হব, একজন অপরের পাশে থাকবো, ভালোবাসায় থাকবো। আমরা এই বার্তাই দেব আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে, যেন রাজনীতির কারণে না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, না ত্রিপুরা মথা, আমাদের রাজ্যের কোনো সন্তানের, আমাদের কোনো রাজ্যবাসী একটা প্রাণ যেন হানি না হয়, শরীর থেকে যেন এক ফোঁটা রক্ত না ঝরে। আমরা
সব ধরনের হিংসাকে নিন্দা জানাই, ঘৃণা জানাই। আপনারা দেখেছেন দয়ালপাড়ায় বোম পড়ার কারণে অবিরাম দেববর্মা, উনি খুব খেটে খাওয়া নিরীহ মানুষ, সাধারণ মানুষ। উনি যদি একদিন কাজ না করে ওনার ঘরে 5 কেজি চাল আপনার কেউ দেবে না। তো আমরা গিয়েছিলাম বিশ্রামগঞ্জে, আপনি দেখেছেন ওনার এখানে স্টিচ লেগেছে 5টা বোমের আঘাতে, সেলাই লেগেছে। তো আজকের দিনে আমাদের মহারাজও বলেছে ওনাকে সাহায্য করবে, আমরা কথা বলেছি মহারাজের সঙ্গে। তো আমরা একটা কথাই বলবো যে আমরা সকল ধরনের সন্ত্রাস থেকে, সকল ধরনের হিংসা থেকে আজকে আমরা মুক্তি পেতে চাই। আমাদের রাজ্যকে আমরা যেন সুন্দরভাবে ভারতবর্ষের চোখে, পুরো পৃথিবীর চোখে আমরা যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এবং রাজ্যকে কিভাবে আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলে একজনের কাঁধে একজন কাঁধ মিলিয়ে সামনের দিনে এগিয়ে নিয়ে যাব, ওই আশাই আমরা ব্যক্ত করছি। এবং সেই সঙ্গে রাজ্যবাসীকে আবারও ধন্যবাদ জানাই আমাদের মহারাজাকে আশীর্বাদ দোয়া করার জন্য। খুব একটা মানে কি বলতাম, সেই নিয়ে আলোচনা না করলে হয়তো আজকের আলোচনা অধুরা হয়ে আলোচনা তো হয়েছে যে ধীরেন্দ্র দেববর্মা, এমডিসি, মাননীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মা ড্যামসরা প্রশাসনের এই সিটিং এমডিসি ছিল। তো সেখানে গিয়ে এই ত্রিপুরা প্রদেশের বিজেপির যে জিএস মাননীয় বিপিন দেববর্মা যে সেখানে গিয়ে প্রার্থী হয়েছে। ত্রিপুরা রাজ্যের এত বড় ন্যাশনাল পলিটিক্যাল পার্টির জিএস যদি সেখানে গিয়ে ফেল হয়ে যায়, সেটা ভবিষ্যতের ত্রিপুরার রাজনীতির কি ইঙ্গিত দিচ্ছে আপনার মনে হয়? আমার মনে হয় আজকের দিনে দেখুন, আমরা হয়তো আরেকটা পার্টি নিয়ে আলোচনা, আমাদের পার্টির আদর্শকে আমরা ফলো করি, আলোচনা করাটা হয়তো ঠিক না। আজকের দিন দেখুন, যারা বিজেপি পার্টি করেছে, রক্তঘাম জড়িয়ে ত্রিপুরাতে 2018-এ বিজেপি পার্টি প্রতিষ্ঠা করেছে যে কর্মীগুলা, আজকের দিনে তারা কোথায়? আজকের দিনে প্রায়োরিটি কাদের দিচ্ছে? যারা 2018-এর পর সিপিএম থেকে বিভিন্ন দল থেকে এসে পার্টি জয়েন করেছে, তারাই এখন বর্তমানে বড় ধরনের লিডার, নেতা, জুমলা প্রতিশ্রুতি দিচ্ছে। তো এটাকে তো কোনো দলের সংগঠন ঠিক থাকবে না। এরকম হলে আপনি যদি আপনার পার্টি যারা অরিজিনাল কার্যকর্তা, যারা আপনার অরিজিনাল ওয়ারিয়ার্স, আপনার অরিজিনাল কর্মকর্তা পার্টি, তাদেরকে যদি আপনি সেরকম সম্মান না করেন বা তাদেরকে যদি আপনি ভুলে যান, তাদের অবদানকে যদি আপনি মনে না রাখেন, ইতিহাসকে মনে না রাখেন, তাহলে আপনার পতন হবে। আমরা মনে করি যে ত্রিপুরা রাজ্যে সেম আপনার এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি যে আমাদের শরিক দলের অনেক ভাইয়েরা ক্ষুব্ধ যে এত জীবন পার্টি করে কি পেলাম, পার্টি আর করবো না, ছেড়ে দিয়েছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি। তো আজকের দিনের মানুষ বিশ্বাস করতে পারছে না। আজকের দিনের এই ভোট বাক্সের ওই প্রতিফলনগুলাই ঘটছে আমরা মনে করি। আচ্ছা, ত্রিপুরা মোটা থেকে যে চিফ মিনিস্টারের বক্তব্য চলছে, সেটার অঙ্কটা একটু হিসাব শোনাবেন আমাদেরকে? শুনুন, আজকের দিনে মানুষ জানে যে বর্তমান যে সরকার চলছে, বিশেষ করে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ কেউ খুশি না। আমরা ত্রিপুরা রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছি। আমরা গ্রাউন্ডে বিভিন্ন সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে বসে কথা বলেছি, কিন্তু আজকের দিনে আমরা দেখেছি কেউ খুশি না, সবাই অখুশি। তো আমরা মনে করি যে ত্রিপুরা রাজ্য না, শুধু নর্থ ইস্টের মধ্যে যদি আজকে কেউ দিশা দেখাতে পারে, নর্থ ইস্টকে যদি কেউ আজকে ভারতবর্ষের সঙ্গে উন্নয়নের দরজায় নিয়ে যেতে পারে, উন্নয়নের উপরে নিয়ে যেতে পারে, ওইটা হলেন মহারাজ। আমরা মনে করি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষ মহারাজের উপর সামনে আস্থা রাখবে, এবং মহারাজকেই ত্রিপুরা থেকে আমরা দেখতে চাই যে একটা বড় সিংহাসনে উনি বসেছেন। কারণ আমরাও চাই যে ত্রিপুরা রাজ্যকে যাতে মডার্ন ত্রিপুরা করা যায়, নর্থ ইস্ট সহ এক করে আমরা অধিকারের জন্য লড়াই করতে পারি। ওইটা একমাত্র আজকের দিনে আপনি বলুন না, আমরা তো দেখতে পাচ্ছি না কোনো লিডার ত্রিপুরা রাজ্যে মহারাজ ছাড়া তো দেখছি না আমরা যে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে, নর্থ ইস্টকে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা মনে করি সামনের দিনে মহারাজকে তো কেউ পলিটিক্যাল বিজনেস বলছে। শুনুন, যারা এই রাজ্যের মাটির সঙ্গে জড়িত না,
যারা এই রাজ্য সম্বন্ধে অবগত না। বিভিন্ন সময় আমরা দেখি, আমরা যদি মহারাজ বলে সম্বোধন করি অনেকে আপত্তি জানায়। কেন আপত্তি জানাবে? কারণ ত্রিপুরা রাজ্যের যারা ইতিহাস জানে না, যে এই ত্রিপুরা রাজ্য কোথা থেকে এসেছে, কবে ভারতবর্ষের সঙ্গে টাই আপ হয়েছে, এই রাজ্যের কতজন রাজা ছিলেন, আমাদের মহারাজ 186তম রাজা। আমরা জানি যে রাজতন্ত্র এখন বর্তমানে নেই, গণতন্ত্র। তাহলে আমরা রাজ্যবাসী তো এই রাজতন্ত্র ভুলে যাব না, ইতিহাস তো ভুলে যাব না। তো আমরা মহারাজ বললে এটা সমস্যাটা কোথায় হতে পারে? তো আমরা মনে করি যারা এরকম ভাবে, এরকম চিন্তাধারা করে, তারা রাজ্য হিতের পক্ষে না, তারা রাজ্যকে যেন উন্নয়ন না হয় এটার বিপরীতে রাজ্যের উন্নয়ন তারা চায় না। তাদের বিরুদ্ধে, তাদের ভিতরে শুধু হিংসা আর বিদ্বেষ। আচ্ছা, তাই এই কথা বলতে পারে। তো নির্বাচন উত্তর যে ত্রিপুরাতে কিছু হিংসা আমরা দেখতে পাই, শুনতে পাই, এই নিয়ে কি বলবেন? শুনুন, আমরা তীব্রমতা পার্টি, আমরা মহারাজের আদর্শে গড়া পার্টি। আমরা সবসময় একটা কথা বলি, একটু আগে আমি আপনাকে বললাম যে আজকের দিনে ত্রিপুরা রাজ্যে আমরা রাজনীতিটাকে কেন ইম্পর্টেন্ট দিচ্ছি, কেন আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি তীব্রমতা করছি। আমরা কি রাজ্যবাসী হতে পারি না? একজন একজনের ভাই হতে পারি না? একজন একজনের পাশে দাঁড়াতে পারি না? আজকে যদি কারোর মায়ের বুক খালি হয়, ওইটাকে আপনার ভাবতে হবে যে আজকে আমার সঙ্গে এই ঘটনাটা হতো তাহলে কি হতো। পূর্বেও দেখেছি আমরা অনেক সন্ত্রাস বিভিন্ন জায়গায়, রাবার গাছ পুড়িয়ে দেওয়া বিভিন্নভাবে। এই যে আপনার ইয়েতে দেখলাম বাদল শীল পিটিয়ে হত্যা করা হয়েছে ওনাকে, ওনার পরিবারটা, ওনার মেয়ে। আজকের দিনে পরিবারটা কোথায় আছে? কে খবর নেবে? যার ফ্যামিলি হারাবে সেই বুঝবে ব্যথা, অন্যরা তো শুধু রাজনীতি করবে। তো আমরা বলবো যে আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিক, আমরা রাজ্যটা আমাদের, আমরা সুন্দরভাবে একজনের কাঁধ মিলে ভাই ভাই হিসাবে। দেখুন, আমরা জানি যে আমরা প্রত্যেকের মানব জাতি, আমরা দুজন থেকে সৃষ্টি হয়েছি, দুজন থেকে পুরো পৃথিবী সৃষ্টি। তাহলে আমাদের তো বংশধর সব, আমি মনে করি হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বুদ্ধিস্ট বলুন, খ্রিস্টান বলুন, সবাই তো আমরা একই বংশের, একই জাতি গোষ্ঠীর, আমরা মানব জাতি। তাহলে হিংসাটা কোথা থেকে আসছে? যদি এরকম না হতো, আপনার সঙ্গে কি আমার রক্তের গ্রুপ মিলতো? আপনার জন্মের পরে কি আপনার কোথাও ঈশ্বর, ভগবান, আল্লাহ লিখে দিয়েছে যে আপনি ওই ধর্মের, ওই জাতি? যদি হসপিটালে গিয়ে রক্ত শর্ট করে তখন মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদের তো বিবেচনা হয় না। আজকে ভারতবর্ষে পুরো পৃথিবীতে একজনের রক্ত একজনের শরীরে আপনার চলছে, বর্তমানেও আছে। তাহলে কি আমার রক্ত যদি আপনার শরীরে যায়, তাহলে কি এটা কোনো ধর্মের বিষয় হবে? আমরা প্রথমেই মানুষ, এটা আমাদেরকে ভাবতে হবে। আমরা হিংসামুক্ত ত্রিপুরা চাই এবং হিংসামুক্ত ত্রিপুরা আমরা গড়তে চাই, এটাই আমাদের দাবি। আমরা সব ধরনের হিংসাকে আমরা নিন্দা করি, আমরা সব ধরনের হিংসাকে আমরা ঘৃণা করি। আজকের দিনের এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আগামী দিনের যে রাজনৈতিক আমরা ত্রিপুরাতে দেখতে যাচ্ছি, সেটাকে আপনি কি মনে করেন যে ত্রিপুরা মোটা খুব বড় একটা ফ্যাক্টর হইতে পারবো আগামী 28 লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে? শুনুন, আমি আগেও বলেছি, আপনি দেখছেন রেজাল্টের আগেও বলেছি কয়টা সিট পাবো, ওইটাও বলেছি। বা কোন কোন বিধানসভাতে বিভিন্ন জায়গার মধ্যে আমি বলেছি যে আমাদের ডেভিড মোরা সিং এত হাজার ভোটে জয়ী হবে, এত হাজার ভোটে। আমাদের বুদ্ধদেব বর্মা এত হাজার ভোট পাবে, এত হাজার ভোটই পেয়েছে। তো আমাদের তো একটা, যখন একটা বিধানসভাতে আমরা একটা ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশনে যখন একটা এমডিসির হয়ে আমরা কতজন ভোটার আছে, আমরা যখন কাজ করি গ্রাউন্ডে, আমাদের জানা থাকে যে কোন কোন ভোটগুলা কত ভোটে আমাদের প্রার্থী জয়ী হবে। তো আজকের দিনে আমরা মনে করি যে ত্রিপুরা রাজ্যে আপনারা দেখতে পারবেন যে সামনের দিনে এডিসি তো নো ডাউট 20টা থেকে 20টা সামনের দিনে ইনশাল্লাহ আমাদের তীব্রমতা পার্টি জয়ী হবে, এটা লিখে রাখবেন আপনি আজকে। আর আমি আপনাকে আরেকটা কথা বলছি যে এডিসির বাইরে আমাদের পার্টির প্রভাবটা আপনারা দেখেছেন। গত পঞ্চায়েত ইলেকশনে আমরা 132টা মেম্বার দিয়েছিলাম, তার মধ্যে 102টা মেম্বার আমাদের জয়ী হয়েছে, আমাদের পঞ্চায়েতও আছে।
জারুল বাসাই 100 কত 132টা দিয়েছি, এর মধ্যে 102টা আমরা জয়ী হয়েছিলাম। তো আপনি আমাদের পঞ্চায়েতও আছে জারুল বাসাই, তো আপনি স্ট্রাইক রেটটা মিলিয়ে দেখেন না, তো আজকের দিনের পরিস্থিতি আপনারা দেখেন না। ত্রিপুরা রাজ্যে এডিসির বাইরে আপনি বলুন না, আমার কাছে এখন বর্তমানে আমি অন ক্যামেরা মিডিয়া বন্ধুদের সামনে বলছি, আমার কাছে 1 লক্ষ জয়েনিং আছে। কবে হবে এটা হবে ইনশাল্লাহ। আমাদের মহারাজ যখন বলবে, আমাদের আদর্শ আমাদের মহারাজ, আমাদের মহারাজ আমাদেরকে যেভাবে পথ দেখাবে সেভাবে আমরা যাব, সামনের দিনে মানুষের ঘরে যাব। আজকের দিনে তো ত্রিপুরা রাজ্যের কাউকে গিয়ে ভোটের কথা বলতে হয় না, শুধু মহারাজের নাম বললেই চলে। আস্থা, ভরসা, ভালোবাসা মহারাজের প্রতি প্রত্যেকটা মানুষের আছে ত্রিপুরা রাজ্যে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা ডোর টু ডোরে গিয়েছি। কেউ কেউ বলে যেন উপর থেকে ডেপটুট পাঠিয়েছে বুবাগ্রাম নামে, আপনি কি তা? সরি, বুঝতে পারিনি। কেউ কেউ বলে মানব জাতিকে রক্ষার জন্য বুবাগ্রামকেই পাঠিয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক, আপনিও বিশ্বাস করেন? হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ পাক কারোর মাধ্যমে এই পৃথিবীকে বা এই সমাজকে আপনার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অনেককে প্রেরণ করেছে। আমাদের ধর্মে অনুযায়ী আমাদের অনেক নবীদেরকে এই পৃথিবী পাঠিয়েছে, ঠিক না? তো আমরাও মনে করি যে আজও আজকের দিনে ত্রিপুরা রাজ্যের মানুষের, জনগণের একটা মসিহা, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর। আমরা শুধু ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় ডোর টু ডোরে গেলে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গেলে মহারাজার প্রতি নাম শুনলে যে একটা আস্থা, ভরসা, ভালোবাসা মানুষের, জানি না মানে কিরকম হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না, মহারাজকে এত ভালোবাসে মানুষ। তো আমরাও মহারাজের কাছে ওনাকে যেন নেক হায়াত দান করে আল্লাহ পাক, উনি যেন অনেক বছর আমাদের ত্রিপুরা রাজ্যকে একটা জায়গায় পৌঁছাতে পারে এবং অনেক বছর ওনার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেয় এবং মানুষের জনকল্যাণে কাজ করে। থেকেই গেছে যে বুবাগ্রাম তো এখন পর্যন্ত বিয়ে শাদী করছে না। এখন তারপরে আমরা কাকে বুবাগ্রাম অথবা রাজা হিসেবে পাবো, সেটাও তো একটা বড় প্রশ্ন। আপনার কি বক্তব্য? শুনুন, আজকের দিনে আপনি আমাকে প্রশ্নটা করেছেন, আমাদেরকে অনেক জনগণ অনেকে ভালোবাসে মহারাজকে। যখন আমরা ডোর টু ডোরে যে আমাদেরকে জিজ্ঞেস করে, তা আমরা কি নেক্সট জেনারেশনে কি আমরা কি রাজা পাবো না, আমরা কি কুমারী পাবো না? তো অনেকে জিজ্ঞেস করে। তো আমরাও চাই যে আমাদের মহারাজ সেটেল হোক, বিয়ে শাদী হোক, সামনের দিনে আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তারাও রাজা দেখুক, ত্রিপুরা রাজ্যকে উপভোগ করুক, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, ইতিহাস, এই রাজ পরিবার। আমরাও চাই, আমরা যেমন আজকের দিনে ভাগ্যবান যে আমরা রাজাকে দেখতে পাচ্ছি, আমরাও চাই আমাদের নেক্সট জেনারেশন রাজাকে দেখুক। আমরাও আমাদের মহারাজকে আবেদন জানাবো, নিবেদন জানাবো আমাদের মহারাজ যেন বিয়ে করে। আচ্ছা, অনেকে বলছে যে বুবাগ্রাম যে বিয়ে শাদী করতে পারছে না, তার তো সময়ই নাই, যে মানুষের কল্যাণের জন্য যা কিছু করতে লাগতেছে সে করতেছে। আর ইলেকশন আসলে তো আর কথাই নাই, কই যায় আমরা তো দেখতেছি। ওই তো তার জন্য তার বিয়ে শাদী করারই টাইম হইতেছে না, মানে টাইমই নাই। হ্যাঁ, এই সব হইলে তো আমাদের ঐতিহ্য হবে, সে নিয়ে আপনারাও একটু তার সঙ্গে আলোচনা করলে খুব ভালো হবে মনে হয়। আমরা অনুভব করতে পারি মহারাজার ভিতরের যে অনুভূতিটা, মানে এই অনুভূতিটা হয়তোবা মহারাজ এরকম চিন্তা ভাবনা করেছেন, হয়তোবা আমরা অনুভূতি করতে পারি আর কি, যে ততক্ষণ পর্যন্ত নিজের দফাকে, নিজের জাতিকে কিছু না দেব, ততক্ষণ পর্যন্ত কিছু আমি নিজের জন্য করব না। আমরা দেখতে পাচ্ছি মহারাজ বিভিন্ন সময় 24 ঘন্টা বিজি থাকে। আমি জানি না কত ঘন্টা ঘুমাই মহারাজকে আমরা 3টার সময় দেখি অনলাইনে, অনেক সময় বিজি পাই। তো আমরা মহারাজকে প্রথমে ধন্যবাদ জানাবো যে ত্রিপুরা রাজ্যের শুধু এডিসি না, ত্রিপুরা রাজ্যের সমগ্র অংশের মানুষের জন্য চিন্তা করে, সমগ্র অংশের মানুষকে ভালোবাসে এবং আমরাও ত্রিপুরা রাজ্যবাসী হিসাবে গর্বিত যে আমাদের মহারাজ আজকের দিনে আমাদের জন্য ভাবে, আমাদের জন্য চিন্তা করে। আচ্ছা, অনেকে বলছে বুবাগ্রাম কিন্তু শুধু ত্রিপুরার জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করে,
সে তো অল ইন্ডিয়ার স্বার্থ নিয়েও চিন্তা করে, আর ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে। এটা নিয়ে আপনার মত কি রকম, কি ভাবে না? শুনুন, আমরা প্রথমে ভাবতে হবে যে আমাদের মহারাজার শরীরের যে রক্তটা, ওইটা রাজাদের রাজবংশের, যে রাজবংশ সাধারণ রক্ত না। সাধারণ রক্ত না। আচ্ছা। তো যে রাজবংশ ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে, মুসলিম বলুন সোজা মসজিদ করে দিয়েছে, হিন্দু বলুন মা ত্রিপুরেশ্বরী মন্দির করে দিয়েছে, বুদ্ধ বলুন বুদ্ধিস্ট মন্দির করে দিয়েছে, খ্রিস্টান বলুন গির্জা করে দিয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিভিন্নভাবে একটা জায়গাতে একটা ফুলের বাগানের মতন এক করে রাখার চেষ্টা করেছে এই রাজ পরিবার। সেই রাজ পরিবারের রক্ত আজকে আমাদের তো মহারাজার চিন্তা ভাবনা এরকমই হবে না যে সকল তো একসঙ্গে একতাভাবে চলা যায়। এবং কিছু কিছু মানুষ কিছু উল্টাপাল্টা কমেন্ট করে আমরা জানি, কিন্তু আমরা তাদের কাছে একটাই প্রশ্ন করতে চাই যে আপনারা যে নিজেকে নিজে এত বড় ভাবেন, আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে আজকের দিনে আমাদের মহারাজার চেয়ে বড় হিন্দু কে আছে? আচ্ছা, আপনি বলুন, বলুন না, নন ক্যামেরা বলছি, বড় হিন্দু ত্রিপুরা রাজ্যে কে আছে বলুন? তো কেন বিভ্রান্তি ছড়ায়, কেন উল্টাপাল্টা কথা বলে, আমাদেরকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করে, আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিষ ঢালানোর চেষ্টা করে? একটা নির্বাচন আপনারা দেখেছেন, যদি আমরা ভোট উৎসবের মেজাজে দিতে পারি, তাহলে আমরা গণনার দিনে কেন উৎসবের মেজাজে আমরা গিনতি করতে পারবো? বিশালগড় বাজারটা বন্ধ করে দিয়েছে, চোরের বিশ্রামগঞ্জ বাজারগুলো বন্ধ করে দিয়েছে, সাধারণ জনগণের খুব অসুবিধা হয়েছে, উদয়পুর বন্ধ করে দিয়েছে, খুব অসুবিধা হয়েছে খেটে খাওয়া মানুষের, বাজার হাট ঘাট সব বন্ধ। তাহলে আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা চাই আমরা সকলেই এক থাকি, সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি এবং এই রাজ্যটাকে আমরা সুন্দর মতো সাজাই। আমরা এই রাজ্যটাকে যেন ত্রিপুরা রাজ্য আগেও ভারতবর্ষের গর্ব ছিল, সামনেও যেন আমাদের রাজ্যের প্রতিচ্ছবি খারাপ না হয়, কালিমালিপ্ত না হয়। আমরা কিভাবে এগুলাকে প্রতিরোধ করব, যেগুলো আজকে আমাদের দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ভয়াবহ দিন নিয়ে আসছে। একটা হলো নেশা, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে নেশা ঢুকে গেছে আজকের দিনে। আচ্ছা, বিভিন্ন এইবারের টিটিআইডিসি জেনারেল ইলেকশনের ফলাফল হইতে আপনি কি শিক্ষা পেয়েছেন, কি অনুভব হয়েছেন শেষের দিকে, আজকের আলোচনার শেষের দিকে আপনি জনগণদের যারা দেখছে এই চ্যানেল, এখন আমাদের সঙ্গে রয়েছে আর লাইক শেয়ার করতে। এখন তো এটা টক শো এর টাইম না, যদি সন্ধ্যার দিকে হয়তো অথবা সকালে হয়তো হাজার হয়ে গেল গেলে, তবু বলছি এতে তো অটোমেটিক আপলোড হয়ে যাবে, তখন তারা দেখবে হাজার হাজার হয়ে যাবে অডিয়েন্স। তাদের জন্য কি বলবেন, আপনার কি অনুভব হয়েছে এই রেজাল্টটা নিয়ে, কি শিক্ষা পেয়েছেন এই রেজাল্টের নিয়ে, আপনি জনগণদের কি বলবেন? শুনুন, প্রথমেই আমি জনগণকে সচেতন হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা যখন গিয়েছি ভোট চাইতে যাই, বিভিন্ন বিধানসভার আন্ডারে আমরা গিয়েছি মানুষের কাছে, মানুষ ডিপ্রাইভ ছিল, মানুষ আমি তো একটা কথাই বললাম, শান্তি চেয়েছিল। মানুষ ভুল বিভ্রান্তিতে ভোট, আমি কংগ্রেস করি, আমি সিপিএম করি, আমি বিজেপি করি, আমি ত্রিপুরা মতা পার্টি করি, বিভিন্নভাবে আমরা ডিভাইড ছিলাম। তো আজকের দিনে আমরা যখন জনগণের পাশে যাই, আমরা যখন জনগণের সঙ্গে কথা বলি, আমরা যখন আমাদের মহারাজার বার্তাটা সামনে পৌঁছাই যে গত 5 বছরে এডিসিতে আমাদের ত্রিপুরা মতা দল, আপনারা বলুন তো যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আজকের দিনে কি এডিসি হয়েছে? সকল সম্প্রদায়ের মানুষ আপনারা শান্তিতে আছেন, অ্যাকসেপ্ট করেছে আমার কথা, তখন বলেছে, কথা দিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সিপিএম এর লিডার, কংগ্রেসের লিডার অফ ক্যামেরায় আমাদের সঙ্গে মিটিংয়ে বসেছে এবং কথা দিয়েছে যে আমাদের ভোট আর ভাগ হবে না, আমরা মহারাজার পাশে থাকবো। আর আমরা গণনার দিনে যেদিন রেজাল্ট আউট হয়েছে, আমরা দেখতে পেরেছি এটার প্রতিফলন, যে প্রাণ ভরে প্রাণ ঢেলে আমাদের মহারাজকে ভোট দিয়েছে। আমরা যেটা আশা করিনি, প্রত্যাশা করিনি, এর চেয়ে বেশি আমরা পেয়েছি। তো আমরা একটা কথাই বলবো যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে যে সামনে
দিনেও শান্তির জন্য আজকে এডিসিতে যেরকম শান্তি সম্প্রীতি বজায় আছে, আমরা দেখছি এডিসির বাইরে বিভিন্ন বিধানসভাতে সন্ত্রাস, বিভিন্ন জায়গার মধ্যে সাম্প্রদায়িক সুরসুরি আমরা দেখেছি বিভিন্ন সময়। আমাদের মহারাজই প্রতিবাদ করেছে, এগুলো আর কেউ প্রতিবাদ করেনি ত্রিপুরা রাজ্যে, আমরা পাইনি। তো আমরা একটা কথাই বলবো যে এগুলাকে যদি আমরা মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, ভালো ত্রিপুরা করতে চাই, আজকের দিনে যিনি যার পূর্বপুরুষরা এই ত্রিপুরা সহ বাংলাদেশের বিস্তীর্ণ কিছু এরিয়া, আসামের কিছু বিস্তীর্ণ এরিয়া ধরে পুরো এরিয়া শাসক ছিলেন, মালিক ছিলেন, আমরা তাদেরকেই আমরা বিশ্বাস করলে হয়তোবা ত্রিপুরা রাজ্যে শান্তি আসবে, এটা মানুষে ভেবেছে, মানুষে অনুভব করেছে, যে কারণে আজকের দিনে এটা প্রতিফলন ভোট বাক্সে মানুষে দিয়েছে। তো আজকের আলোচনার জন্য সময় দিয়েছেন আপনি, তার জন্যও ধন্যবাদ। যে ত্রিপুরাতে এত রাজনৈতিক চেহারার পরিবর্তন করতে পারছেন আপনারা ত্রিপুরা ভোটা পার্টি, তার জন্যও ধন্যবাদ। আগামীতে সকল আপমর জনগণ হয়তো আশা করে আসে, এখন হয়তো একটা কিছু করতে পারবে, এই আশা জাগানোর জন্যও আপনাদের ধন্যবাদ। আজকের আলোচনার জন্য ধন্যবাদ। সমাপ্ত করছি এই আজকের প্রোগ্রামটা। ধন্যবাদ আপনাদের মিডিয়া চ্যানেলকে, সেই সঙ্গে আমাদের সমগ্র অংশের আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণদের ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার এডিসিতে বসবাসকারী সকল ভোটারদের ধন্যবাদ জানাই যে আমাদের মহারাজের পাশে থাকার জন্য। নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব।